বহুল প্রতীক্ষার পরে লোকেশ কানাগারাজ ও ওয়ামিকা গাব্বি অভিনীত ডিসি মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের ভিডিও ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক মেকানিকের দোকানে মোটর সারতে আসে এক লোক। সেখানে ওই মেকানিকের সাথে গল্পগুজব করার সময় পরিবার সম্পর্কে উনি জিজ্ঞাসাবাদ করেন। তখন সেই মেকানিকটা জানায়, আমার বউ বাচ্চা কেউ নেই। ঠিক ওই সময়ই তার ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে কেউ একজন তাকে বাবা বলে সম্বোধন করছিল এবং তার সাথে একটু কথা বলার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু ওকে কোনো পাত্তাই দেয় না সেই মেকানিকটা। লোকটা তখন বলে ওঠে, আপনি না বললেন আপনার কোনো ছেলে বলে নেই, তাহলে এটা কি আপনাকে বাবা বাবা বলছে? কিন্তু এতেও কোনো উত্তরই দেয় না সেই মেকানিকটা। কাহিনীটা শিফট হয়। দেখা যায় চারজন গ্যাংস্টার মিলে মুখে কাপড় বেঁধে একটা মিশনের উদ্দেশ্যে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ওরা একটা ব্রিজের ওপরে এসে পৌঁছে। তারপরেই সেখানে দুটো পুলিশ ভ্যান চলে আসে। এই চারজন লোক আবার সেই পুলিশ ভ্যানের ওপরে হামলা করে। তারপর সেই পুলিশদেরকে ঘায়েল করে সেই গাড়ির ভেতরে থাকা বন্দুকগুলো ছিনতাই করে নেয়। সেগুলো নিয়েই চলে আসে তাদের আড্ডাতে। সেখানে আসার পরে ওই বন্দুকগুলো কেনার জন্য একটা লোক আসে। এগুলো দেখেই উনি বুঝে যায় যে এগুলো তো পুলিশের বন্দুক, এই জন্য তিনি এগুলো কেনার জন্য না করে দেয়। তবে ওদের মধ্যে থেকে একজন আবার বলে, কোনো সমস্যাই হবে না, তোর বস আমাদেরকে খুব ভালোভাবেই জানে। তারপরে ওরা অবশ্য এখানে ডিলটা ফাইনাল করে। অন্যদিকে দেখা যায় বাবা মা এবং তার ছোট্ট ছেলে একটা শুনশান মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানে মা কেন যেন একটু রাগান্বিত অবস্থায় ছিল, এই জন্য তিনি সবার একটু সামনের দিকেই যাচ্ছিল। বাবা তাল কেটে তার ছেলের হাতে দেয়, নিজেকে একটা খেতে বলে এবং তার মাকেও একটা দিতে বলে। মাকে ছেলেটা বারবার ডাকলেও মা যেন ওর কোনো কথাই শুনছিল না। একবার গিয়ে তো ছেলেটা তার মাকে তাল ধরিয়ে দিতে চাইলেও তার মা সেগুলো নিবে না বলে জানিয়ে দেয়। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। এই পরিবারটা খুব একটা ধনী নয়, কিন্তু বাবা চাইছিল তার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। ঠিক এ কারণেই সে তার জমি এবং বাড়ি বন্ধক রেখে প্রায় 7 লক্ষ টাকার মতো জোগাড় করেছে। তার একটাই স্বপ্ন যে তার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে অনেক বড় হবে। কিন্তু ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারে না মা, কারণ এখন তো তাদের ঠিকঠাক মতো থাকারও জায়গা নেই, আর চাষবাস করার মতো তাদের কোনো জমি জাতীয় থাকলো না। ওরা হাঁটতে হাঁটতে চলে আসে একটা ব্রিজের ওপর। সেখানে আবার দুজন পুলিশে একটা কাজ করছিল। ওকে যখন সেদিক দিয়ে যেতে দেখে, ঠিক তখন ওই লোকটাকে পুলিশ অফিসার একটু সাহায্য করতে বলে। তখন ছেলে এবং বউকে বাড়িতে চলে যেতে বলে তিনি পুলিশদেরকে সাহায্য করতে লাগেন। এক পর্যায়ে পুলিশ অফিসারটা খেয়াল করে লোকটার মাজাতে কিছু একটা শক্ত করে বাঁধা গামছা দিয়ে। কৌতূহলবশত ওনাকে জিজ্ঞাসা করার পরে তিনি জানায়, এখানে আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য জমি বন্ধক রাখা 7 লক্ষ টাকা আছে। এই কথাটা শুনে লোভ জেগে যায় পুলিশ অফিসারের মনে। অন্যদিকে দেখা যায় অনেকটা সময় পার হয়ে গেল, বাবা এখনও ফিরে আসেনি। এই জন্য মা তো খুবই চিন্তিত হয়েছিল। তিনি তার ছেলেকে কল দিতে বলে তার বাবাকে, কিন্তু বারবার কল দেওয়ার পরে ফোন ঢুকছিল না। এই জন্য তারা চলে আসে ওই ব্রিজটার ওপরে বাবাকে খোঁজার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও খুঁজে পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করে এই নদীর পানিতে পড়ে থাকতে দেখে তার বাবার রক্তমাখা গামছা। এটাতে ওরা বুঝতে পারে যে হয়তোবা তার বাবার সাথে কোনো কিছু খারাপ কিছু ঘটেছে। এরপর ওরা থানায় যায় এবং ব্যাপারটা সম্পর্কে জানতে চায়, কিন্তু ওদের সেখান থেকে তাড়িয়ে দেয় সেই পুলিশ অফিসারটা। এখান থেকে ওরা সোজা চলে আসে সেই গ্যাংস্টারদের কাছে, যারা কিছুক্ষণ আগেই পুলিশদের ফ্যান থেকে বন্দুক হাইজ্যাক করে এনেছে। এদের যিনি লিডার ছিল, ওর নাম ছিল দেবদাস। মা এবং ছেলে সব কিছুই খুলে বলে দেবদাসকে। এগুলো শুনেই সে বুঝে যায় হয়তোবা পুলিশ অফিসারটাই সেই ছোট্ট ছেলেটার বাবার সাথে খারাপ কিছু করেছে টাকার লোভে পড়ে। তখন তিনি সেই ছেলেকে আশ্বাস দেয়, তুমি একদমই চিন্তা করো না, তোমার টাকা আমি ম্যানেজ করে দিব, আর তোমার বাবার যে কী হয়েছে সেটা আমি খুঁজে দেখব। এর পরপরই ওরা সবাই মিলে চলে আসে একটা জায়গাতে, যেখানে ওই পুলিশ অফিসারটা বসে বসে লাল পানি খাচ্ছিল। তখন তার পাশে বসে থাকা লোকটা ওকে বলতে থাকে, তাড়াহুড়ো করে আমরা যে কাজটা করলাম এটা কি আমরা ঠিক করলাম? কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় দেবদাস। এসেই উনাকে কিছু না বলেই কয়েকটা গুলি চালিয়ে দেয় ওনার পায়ের ভেতরে। এই ব্যাপারটাতে কুকিয়ে ওঠে সেই পুলিশ অফিসারটা। তারপর অবশ্য ওকে জিজ্ঞাসা করলেও প্রথমে কিছুই বলছিল না। এরপর ওর হাতের ভেতর দিয়ে আবার কয়েকটা গুলি করে দেবদাস। তারপর তিনি জানায়, টাকার লোভে পড়ে ওই লোকটাকে আমরা মেরে ফেলেছি, একটা জায়গাতে নিয়ে গিয়ে এবং ফেলে দিয়েছি।
আর ওর যে 7 লক্ষ টাকা ছিল এগুলো আমরা দুজনের মধ্যে ভাগ করে নিয়েছি। এই কথাটা শুনে প্রচণ্ড রাগান্বিত হয়ে যায় দেবদাস এবং সেই পুলিশ অফিসারটাকে জানেই মেরে ফেলে। এখানে তো প্রচণ্ড হট্টগোল বেঁধে যায়। অন্যদিকে দেখা যায় সেই লোকটার লাশটা খুঁজে পায় তার বউ এবং বাচ্চা। এতে তারা কান্নায় ভেঙে পড়ে। আসলে তার জমি বন্ধক রাখা সেই 7 লক্ষ টাকাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। হয়তোবা তার কাছে যদি টাকাটা না থাকতো তাহলে তিনি এখনও জীবিতই থাকতেন। এই ব্যাপারটা তোরা প্রচণ্ড কান্না করতে থাকে এবং অনেক কষ্টও পেয়ে যায়। এদিকে পুলিশ অফিসার মারা যাওয়াতে পুরো ডিপার্টমেন্ট একদম নড়ে চড়ে বসে। ওরা প্রথমে তো এটা বুঝে উঠতে পারছিল না যে পুলিশ অফিসারকে মারার সাহসটা কে করলো, কিন্তু খানিকটা খোঁজবাজ নেওয়ার পর ওরা কিছু ব্যাপার জানতে পারে। আসলে ওই পুলিশ অফিসারটাকে যখন মারা হয়েছিল তখন তার সাথে যে লোকটা বসেছিল তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে কেমন দেখতে মানুষ এসে ওকে মেরেছিল। এগুলো মিলানোর পরে ওটা বুঝে যায় যে আসলে দেবদাস এবং তার সাথীরা মিলেই পুলিশ অফিসারটাকে মেরে ফেলেছে। এই জন্য ওদেরকে খোঁজা শুরু করে দেয় এরা। এই ব্যাপারটা আবার দেবদাসের কানে যেতে খুব একটা সময় লাগে না। ওরা 4 জন আসলে কাজ করতো আরিসুর নামের একজনের জন্য। তখন অবশ্য ওরা 4 জন ওই জায়গাটা ছেড়ে চলে আসে একটা লজে। আসলে এই লজের মালিকের সাথে আরসুর একটা ভালো সম্পর্ক ছিল, এই জন্যই ওদেরকে এখানে পাঠানো হয়েছিল। ওদেরকে কিছুদিন এখানে কোনো ঝামেলা ছাড়াই থাকার পরামর্শ দিয়েছিল আরিসু। ওই লজটার পাশেই ছিল একটা বার। এই লজের মধ্যে বসে বসে খুবই বোরিং ফিল করছিল দেবদাস। এই জন্য সে চলে আসে ওই বারটাতে। আসার আগে অবশ্য সহযোগীরা ওকে বারণ করেছিল কোনো ঝামেলায় যেন সে না জড়ায়। বারে এসেই লাল পানি খেতে খেতে একটা মেয়ের গান শুনতে পায়। এই গানটা আবার দেবদাসের খুবই পছন্দ। এই গানটা চলাকালীন অবস্থাতেই একটা লোক অনেক জোরে জোরে ফোনে কথা বলছিল। তখন ব্যাপারটাতে খানিকটা রাগান্বিত হয়ে যায় দেবদাস এবং তার কাছে গিয়ে ওকে এমন করতে বারণ করে। এটাতে অবশ্য ওদের দুজনের মধ্যে খানিকটা ঝামেলার সৃষ্টি হয়ে গিয়েছিল। তারপরে যেহেতু বেশি কিছু বলা যাবে না, এই জন্য দেবদাস কিছু না করেই ওকে চুপ থাকতে বলে চলে আসে এবং নিজের জায়গাতে বসে গান উপভোগ করতে থাকে। আসলে শুধু এই মেয়েটার গানই নয়, এই মেয়েটাকেও খুবই পছন্দ হয়ে গিয়েছিল দেবদাসের। প্রোগ্রাম শেষ হওয়ার পরেই দেবদাস চলে আসে সেই মেয়েটার সাথে দেখা করার জন্য। ওরা দুজনে খানিকক্ষণ কথাবার্তাও বলে। মেয়েটার নাম পার্বতী। একে যেন প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল দেবদাস। যদিও সে একজন বারের গায়িকা, তারপরেও কেন জানি ওর উপর একটা আজব ফিলিংস কাজ করছিল দেবদাসের। ওর সাথে কথা বললেই যেন ভালো লাগতো দেবদাসের কাছে। মেয়েটাকে দেখেও বোঝা যাচ্ছিল সেও ব্যাপারটা খুবই এনজয় করছিল। সেখানে কথাবার্তা বলার পরে চলে আসার আগে দেবদাস ওকে অফার করে আগামীকালকে তার সাথে বসে একটু লাল পানি খেতে এবং অন্যের গান উপভোগ করতে। এই জন্য পরদিন সন্ধ্যাবেলাতেই পার্বতী তার সহযোগীকে আজকের মতো প্রোগ্রামটা হ্যান্ডেল করতে বলে। সে জানায় যে আমার মাথা ব্যথা করছে, আমি আজকে গান গাইতে পারবো না। মেয়েটাও রাজি হয়ে যায় এবং আজকের প্রোগ্রামটা সে একাই সম্পন্ন করতে চায়। আর পার্বতী চলে আসে দেবদাসের সাথে অন্য একটা বারে দেখা করার জন্য। ওরা দুজনে বসে কথাবার্তা বলতে থাকে, সাথে দেবদাস খাচ্ছিল লাল পানি আর মেয়েটা খাচ্ছিল আপেলের জুস। এখানে ওরা দুজনে অনেকক্ষণ বসে থেকে গল্পগুজব করে আর বিভিন্ন রকমের জিনিসপাতি খায়। তারপর সেখান থেকে বেরিয়ে এসে রুমে ঢোকার আগেই মেয়েটা গল্প করতে থাকে দেবদাসের সাথে। নিজের সম্পর্কের মধ্যে অনেক কিছুই বলে ফেলেছিল পার্বতী। দেবদাস অবশ্য তার সম্পর্কে তেমন কিছুই জানায় না ওকে। ওরা দুজনে যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে পার্বতীর সহযোগী এবং তাকে ডেকে ঘরে নিয়ে যায়। এরপর যে যার যার রুমে চলে যায়। মেয়েটা অবশ্য এই লজেই থাকতো। নিচে বসে দেবদাসরা সবাই খুব মজমাস্তি করছিল। কিছুক্ষণের মধ্যে সেই জায়গাতে চলে আসে এই লজের মালিক। আসলে ইনি এই লজটা চালাতো ঠিকই, তবে উনিও ছিলেন একজন সন্ত্রাসী। তার একদম পুরো দলবল ছিল। এখানে এসে এই লজের মালিক আবোল তাবোল কথা বলতে শুরু করে দেয় ওদের সাথে। খানিকক্ষণ অবশ্য ব্যাপারটা খুব সুন্দরভাবে সহ্য করে যাচ্ছিল দেবদাস, কিন্তু উনি এতটা বেড়ে গিয়েছিল যে দেবদাসের সহ্যের সীমা একদম অতিক্রম করে ফেলে। এরপর ওদেরকে মারতে শুরু করে দেয় দেবদাস। ওর সাথে জয়েন করে তার সহযোগীরাও। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। নিচে হট্টগোল দেখে আবার বারান্দায় চলে এসেছিল পার্বতী এবং দেবদাসের এই ভয়ঙ্কর রূপটা সে দেখতে পায়, সাথে অনেকটা ভয়ও পেয়ে যায় ওর ওপর। এই ব্যাপারটা সে একদমই ভালোভাবে নেয় না। চোখের পলকেই দেবদাস এবং তার সহযোগীরা মিলে ওদের সবাইকেই ধরাশায়ী করে ফেলে। এই খবরটা অবশ্য থানা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। এজন্য থানা থেকে সবাই চলে আসে দেবদাস এবং তার সাথীদেরকে ধরার জন্য। এখানে যে দেবদাসরা ঝামেলায় জড়িয়ে পড়েছিল এই ব্যাপারটা আবার আরিসুকে একজন জানায়।
তখন সে একজনকে কল দিয়ে তার গাড়িটা নিয়ে এই লজের কাছে এসে এদেরকে নিয়ে যেতে বলে। চোখের পলকেই সেই গাড়িটা চলে এসেছিল। ওরা সবাই গিয়ে গাড়িতে উঠে বসে। তবে দেবদাস ওদেরকে বলে, তোরা যা, আমি আসতেছি। এটা বলেই সে চলে আসে পার্বতীর কাছে এবং ওর সাথে কথা বলতে থাকে, ওর ভুলটা ভাঙানোর চেষ্টা করতে থাকে। কিন্তু পার্বতীর কাছে যাওয়ার পরেও সে কোনোভাবেই কথা বলতে চাইছিল না দেবদাসের সাথে। দেবদাস ওকে অনেক করে রিকোয়েস্ট করছিল, কিন্তু তারপরেও যেন পার্বতী তার সাথে কথা বলতে নারাজ। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে পুলিশ অফিসার এবং শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি। দেবদাস একাই ওদের সবাইকে সামাল দিচ্ছিল। এরকম অনেকক্ষণই গোলাগুলি হওয়ার পরে হঠাৎ করে একটা গুলি গিয়ে লাগে পার্বতীর গলাতে। এতে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল পার্বতীর। এই ব্যাপারটাতে একদম থমকে যায় দেবদাস। সে তো ফাইট যেন এমনি এমনি হেরে যায়। সে যেন কোনোভাবেই ব্যাপারটা বিশ্বাস করে উঠতে পারছিল না। তার পরপরই সেখানে সব পুলিশ অফিসার চলে আসে এবং ওকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা এই ব্যাপারটা বুঝতে পারে যে মেয়েটার গায়েও একটা গুলি লেগেছে। তারপরে রুমের মধ্যে যাওয়ার পর ওরা দেখতে পায় মেয়েটা এখনও জীবিত আছে। হয়তোবা হাসপাতালে নিয়ে গেলে তাকে এখনও বাঁচানো সম্ভব। কনস্টেবলটা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সেখানকার ইন্সপেক্টর তাকে হাসপাতালে নিয়ে যেতে নারাজ। সবার চোখের সামনে মেয়েটাকে তিনি গুলি করে মেরে ফেলেন। এই ব্যাপারটা দেখে অনেক বাজে অবস্থা হয়ে যায় দেবদাসের। সে বুঝতে পারছিল না যে পুলিশরা এতটা খারাপ কিভাবে হতে পারে। তবে যদিও পুলিশের ওপর তার আগে থেকে তেমন একটা এক্সপেকটেশন ছিল না, কারণ কিছুদিন আগেই তো একটা পুলিশ অফিসার কিছু টাকার জন্য একজনকে একদম জানেই মেরে ফেলেছিল। তারপরেও পার্বতীকে এই অল্প কয়েকদিনের খুবই ভালোবেসে ফেলেছিল দেবদাস। এরপর তাকে নিয়েই আসা হয় থানাতে এবং ওকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। সাথে ওর কাছে বারবারই জানতে চাইছিল যে ওই বন্দুকগুলো যারা ওরা চুরি করেছিল পুলিশদের থেকে, সেগুলো এখন কোথায় রেখেছে। কিন্তু এত মার খাওয়ার পরেও একবারের জন্য মুখ খুলে না দেবদাস। অন্যদিকে দেখা যায় ওরা তিনজন সেফ একটা জায়গায় চলে আসে। ওদের সাথে যে কী ঘটেছে এই ব্যাপারটা তারা আরিসুকেও জানায়। তখন ওদের তিনজনকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে বলে আরিসু। এভাবে কেটে যায় কিছুদিন। পুলিশ তো এদিকে দেবদাসকে মারধর করেই যাচ্ছিল, আর ওদের তিনজনকে বিভিন্ন জায়গাতে খোঁজবাজ করতে শুরু করে দেয় পুলিশ। এরকম চলতে চলতে হঠাৎ করেই পুলিশরা ওদের সন্ধানটা পেয়ে যায়। এরপর তাড়া করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে গোলাগুলি হয় ওদের দুই দলের মধ্যে এবং এই গুলিতে মারা যায় তিনজনের মধ্যকার একজন। কেটে যায় 14টা দিন। দেবদাসকে এত মারধর করার পরেও তার মুখ থেকে একটা শব্দও বের করতে পারেনি পুলিশ। এই জন্য বড় অফিসার সেই ইন্সপেক্টরকে বলে দেয় দেবদাসকে কোর্টে চালান করে দিতে বা ওকে এনকাউন্টার করে ফেলতে। তখন ওরা সিদ্ধান্ত নেয় যে দেবদাসকে শুনশান একটা জায়গায় নিয়ে গিয়ে এনকাউন্টার করবে। এই জন্য তিনজন পুলিশ অফিসার মিলে দেবদাসকে নিয়ে আসে একটা শুনশান জায়গাতে। সেখানে এসে ওকে গুলি করতে যাবে, ঠিক তখনই একজনের হাত থেকে বন্দুকটা কেড়ে নেয় দেবদাস এবং ওদের তিনজনকেই মেরে ফেলে, আর সেখান থেকে দ্রুত কেটে পড়ে। তারপর যোগাযোগ করে চলে আসে ওদের কাছে। তিনজনের মধ্যেকার যে একজন মারা গেছে এই ব্যাপারটা জানার পরে খুবই খারাপ লাগছিল দেবদাসের কাছে। এটার বদলা না নেওয়া পর্যন্ত সে দম নেবে না। কিন্তু সে যে মাত্রই তিনজন পুলিশ অফিসারকে মেরে চলে এসেছে, এই জন্য কিছুদিন তো ওদেরকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। এই জন্য ওরা বিভিন্ন জায়গাতে ঘুরতে শুরু করে। এমনকি আরিসুর পরামর্শতে তারা এই প্রদেশের বর্ডারটা পাস করে অন্য প্রদেশে গিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে চায়। আর পুলিশ তো ওদেরকে হন্যে হয়ে খুঁজছিলই। এদিকে দেখা যায় একটা রেড এলাকা। সেখানে কাজ করতো একটা মেয়ে, ওর নাম চন্দ্রা। প্রতিদিন যে কত ছেলে চন্দ্রার কাছে আসতো এটার যেন কোনো হিসাবই নেই। প্রতিদিনই নিজের ইজ্জত অন্য মানুষের কাছে বিলিয়ে দিত চন্দ্রা। এরকম করেই সে তার জীবনযাপন করত। আসলে সে নিজের ইচ্ছাতে এখানে আসেনি, তাকে এখানে বিক্রি করে দিয়েছিল তার নিজের পরিবার। একবার চিন্তা করে দেখেন তো, নিজের পরিবার কতটা খারাপ হলে ছোট্ট একটা মেয়ের সাথে এমনটা করতে পারে। যাই হোক, ঘুরতে ঘুরতে একদিন দেবদাসেরা চলে আসে সেই রেড এলাকার কাছে। এখানে সে কেন জানি দেবদাসের মনে হয় সে আজকে একটু ঢুকবে এবং ফুর্তি করবে। তারপর সেখানে একটা দালাল ওকে নিয়ে আসে উপরতলাতে আর ঢুকিয়ে দেওয়া হয় চন্দ্রার রুমের ভেতরে। চন্দ্রাকে প্রথমবার দেখেই কেন জানি দেবদাসের মনে পড়ে যায় পার্বতীর কথা। চন্দ্রা দেখতে ছিল অনেকটা পার্বতীর মতোই, আর পার্বতীর সাথে যখন তার কথা হয়েছিল তখন সে জানিয়েছিল ছোটবেলাতে তার একটা বড় বোন হারিয়ে গিয়েছিল। এবারে দেবদাস মনে মনে ভাবতে থাকে এটাই হয়তোবা পার্বতীর হারিয়ে যাওয়া সেই বড় বোন। এজন্য ওকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়।
প্রথমে তো চন্দ্রা ওকে কিছুই বলতে চাইছিল না, কারণ কাস্টমারের সাথে সে এসব কথা বলে না। পরে অবশ্য জানায় সে কলকাতা থেকে এসেছে। ওর যখন 6 বছর বয়স তখন ওর পরিবার ওকে বিক্রি করে দিয়েছিল। আজ 18টি বছর পার হলেও এই জায়গাতেই আছে এবং এই নোংরা কাজের সাথেই জড়িত। এটা তো সে নিজের ইচ্ছাতে করছে না, বাধ্য হয়ে জীবনের তাগিদেই তাকে এটা করতে হচ্ছে। আর এই গত 18 বছরের সেই রুমটা থেকে বাহিরও হয়নি তেমন একটা। তারও তো মন চায় যে বাহিরের হাওয়া বাতাস পেতে। এই কথাগুলো দেবদাসকে জানায়। দেবদাসের তখন কি যেন মনে হয় এবং সে বেরিয়ে যায় অন্য রাস্তা দিয়ে। খোঁজ খবর নিয়ে সেই জায়গাতেই চলে এসেছিল লজের মালিকটা তার দলবল নিয়ে, যাদেরকে কিছুদিন আগেই দেবদাস মেরেছিল। এই ব্যাপারটা আবার দেবদাসকে জানানোর পরেই সে বাইরে বের হয়। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ওই দিকে, যেখানে কয়েকজন লোক ক্যারাম খেলছিল। আসলে যখন সে চন্দ্রার সাথে কথা বলছিল তখন চন্দ্রা তাকে জানিয়েছিল, এখানে যারা ক্যারাম খেলে তারা আমাকে অনেকবারই জোর করে আমার সাথে ওই খারাপ কাজটা করেছে, এমনকি সেগুলোর ভিডিও ধারণ করেছে। এরপর আস্তে আস্তে এগিয়ে যায় সেদিকে। দেবদাস সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরপরই সেই রুমের মধ্যে যেতে থাকে এই জায়গার মালিক। আসলে ইনি সবাইকে এখানে আটকে রেখে এমনই সব খারাপ কাজ করাতো। চন্দ্রার রুমে ঢোকার আগ দিয়েই দেবদাসের হাতে থাকা একটা চাকু নিয়ে সজোরে ঢুকিয়ে দেয় লোকটার গায়ের ভেতর। এতে খুবই বাজে অবস্থা হয়ে যায় ওনার। ব্যাপারটা বুঝতে পেরে ওর চ্যালাপ্যালারাও চলে আসে এখানে এবং অ্যাটাক করতে শুরু করে। এদের সবাইকেই একদম জানে মেরে ফেলছিল দেবদাস। কারো পেটের মধ্যে ছুরি ঢুকাচ্ছিল, তো কারো গলার মধ্যে দিয়ে, এবং কারো মুখের মধ্যে দিয়ে ঢুকে একদম মাথা দিয়ে বের করে ফেলছিল। দেখতে দেখতে সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে দেবদাস। ততক্ষণে আবার সেখানে এসে উপস্থিত হয় সেই লজের মালিক তার দলবল নিয়ে, আর দেবদাসের ওপরে সবাই মিলে হামলা করে। কিন্তু ওদের কাউকেই পাত্তা না দিয়ে তাদেরকেও মেরে ফেলে দেয় দেবদাস। ওপরে যে কোনো একটা ঝামেলা হচ্ছে এটা বুঝতে পারে বাকি সবাই এবং দেবদাসের সাথে থাকা ওই 2 জন সহযোগী যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারাও ফাইটে যোগ দেয় এবং অনেকজনকেই মারে। এসব ব্যাপারগুলো দেখছিল শুধু চন্দ্রা অপলক দৃষ্টিতে চেয়ে থেকে। কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে ফেলে এবং এই জায়গাতে থাকা সকল মেয়েদেরকেই বাইরে যেতে বলে। তারপর দেবদাস আস্তে আস্তে ঢুকে পড়ে চন্দ্রার রুমের মধ্যে। তখন এই জায়গার মালিক মারা যায়নি। তারপর দেবদাস আস্তে আস্তে তার কাছে যায় এবং তাকে একদম জানে মেরে ফেলে। ব্যাপারটা দেখে চন্দ্রা খানিকটা শক খেয়ে যায় এবং খানিকটা খুশিও হয়। তখন দেবদাস অবশ্য ওকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেবদাস এটা খেয়াল করে দেখতে পায় যে ওর পিছে পিছেই আসতেছে চন্দ্রা। তারপর যখন আবার ওখান থেকে কোনো জায়গায় চলে যেতে বলে তখন চন্দ্রা জানায়, আমি কোথায় যাব আমি সেটা জানি না, আমার কোনো ঘর বাড়ি নেই। এজন্য অন্য কোনো আর উপায় না থাকাতে দেবদাসী তার সাথে করে নিয়ে যায় এবং কোনো একটা ভালো জায়গাতে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দিবে বলে জানায়। এরপর ওরা যেতে যেতে চলে আসে একটা সমুদ্রের পাড়। সেখানে গিয়ে চন্দ্রা খানিক সময়ের জন্য নামতে চায়। তারপর অবশ্য এখানে নামে এবং প্রকৃতির সৌন্দর্য সে উপভোগ করতে থাকে। এর আগে সে কখনো সমুদ্র দেখেনি এবং এত বিশুদ্ধ বাহিরের হাওয়াও সে কোনোদিন নেয়নি। ব্যাপারগুলো সে খুবই এনজয় করছিল। তখন দেবদাস অবশ্য তার কাছে আসে এবং দুজনে অনেক কথাবার্তা বলতে থাকে। এরকম চলতে চলতে বোঝা যাচ্ছিল যে ওদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। তারপর এখান থেকে ওরা সবাই মিলে চলে আসে আরেকজনের কাছে। আসলে ইনিও ছিলেন আরিসুরির লোক। কয়েকদিন এরা এর কাছেই থাকবে। অন্যদিকে দেখা যায় তাদের নিজেদের মধ্যে যে কোনো ইনফর্মার আছে এটা বুঝতে বাকি থাকে না ইন্সপেক্টরের। এই জন্য সে সকল পুলিশকেই একত্রিত করে এবং বিভিন্ন প্রশ্নপাতি জিজ্ঞাসাবাদ করতে থাকে। যারা পারছিল না তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এরকম করতে করতে শেষে মাত্র একজন এখন আছে। ওকেও কিছু প্রশ্ন করে, কিন্তু সে প্রশ্নের উত্তর তো ঠিকঠাকভাবে দেয়ই না, আরও উল্টোপাল্টা কথা বলতে থাকে ইন্সপেক্টরকে। তখন তার আর বুঝতে বাকি থাকে না যে এই আসল কালপ্রিট। এরা আবার সবসময়ই ইনফর্ম করতো আরিসুদের। তারপর ওকে প্রচণ্ড মারধর করে এবং নিয়ে চলে আসে আরিসুর কাছে। এই ব্যাপারটা দেখে তো একদম হকচকিয়ে গিয়েছিল আরিসু। ওকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে জিজ্ঞাসা করেছে দেবদাসটা কোথায় আছে, তবে সে একটা কথা বলতে চায় না। কিন্তু ওকে এত পরিমাণ মারধর করা হয় যে সে আর না বলে থাকতেই পারে না যে দেবদাসটা কোথায়। এই কথাগুলো সে বলছিল কারণ তার পরিবারেরও হুমকি দিয়েছিল ইন্সপেক্টর। এদিকে এখানে আসার পরে এখানে কিছুটা কমফোর্টেবল হয়ে ওঠে দেবদাসরা, কিন্তু ঠিক তখনই ওদের মধ্যকার একজন বাহিরে যায়। সেখানে গিয়েই একটা পোস্টার খুঁজে পায়। তারপর সেটা নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে এখানে এবং বলতে থাকে আরিসুকে মেরে ফেলেছে সেই পুলিশ অফিসার। এই ব্যাপারটাতে সবারই বাজে অবস্থা হয়েছে এবং তারা বুঝতে পারে যে তারা কোথায় আছে। এটা হয়তো বা জেনে গেছে পুলিশ। এরপর যখন তারা জানালা দিয়ে তাকায় তখন দেখতে পায় বাহিরে পুলিশ চলে এসেছে।
দেখতে দেখতেই শুরু হয়ে যায় ওদের মধ্যকার গোলাগুলি। অনেকক্ষণ ধরেই চলমান থাকে এই ফাইট। এতে অনেক পুলিশ সদস্যই ঘায়েল হয়, আর দেবদাসের সাথে থাকা একজনের গায়েও 2টা গুলি এসে লাগে। এতে খুবই বাজে অবস্থা হয়ে যায় তাদের। তবে কোনো মতে তারা জান নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসে। ওরা আসলে মোটামুটি 10 লক্ষ টাকার মতো অ্যারেঞ্জ করেছিল সেই পরিবারটাকে দেওয়ার জন্য, কিন্তু এখানে তাড়াহুড়া করতে করতে সেই টাকার ব্যাগটাই ওর রুমের মধ্যে রেখেই চলে আসে। এখানে এসেই ওদেরকে সাহায্য করা সেই লোকটা এবং ব্যাগটা খুঁজে পায় পুলিশ অফিসার। ওকে তো প্রচণ্ড মারধর করে এবং ওর থেকে জানতে চায় যে কোথায় গেছে দেবদাস, আর এতগুলো টাকা নিয়েই বা কী প্ল্যান করছিস তোরা। কিন্তু কোনো কিছুরই সঠিক কোনো জবাব দিতে পারে না। গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পরে দেবদাসের মনে পড়ে যায় সেই টাকাগুলোর কথা। ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করলেও কেউই টাকার সম্পর্কে কিছুই জানে না এবং কেউই ওই ব্যাগটা আনেনি। এই ব্যাপারটাতে অনেক চিন্তায় পড়ে যায় দেবদাস এবং আবারও সেই জায়গাতে ব্যাক করে, কিন্তু গিয়ে দেখতে পায় সেই লোকটা সহ পুরো ব্যাগটাই গায়েব। এবার দেবদাসের সাথে থাকা সেই লোকটার বাজে অবস্থা দেখে ওর গুলিটা বের করে দিতে থাকে দেবদাস। কিন্তু প্রথমে তো কোনোভাবেই রাজি হয় না সেই লোকটা, তবে অন্য কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ কষ্ট করার পরে গুলিটা বের করতে সক্ষম হয় দেবদাস। রাতটা ওরা এখানেই কাটিয়ে দেয় এবং পরদিন সকালবেলাতেই বেরিয়ে পড়ে ওদের গন্তব্যে। যেতে যেতে দেবদাসের শুধু বারবারই মনে হচ্ছিল সেই টাকাগুলোর কথা। সেখানকার পরিবারকে সে তো জবান দিয়ে এসেছে, সেখানে পরিবারটাকে সে গিয়ে কী জবাব দেবে। ওর এই সমস্যাটা বুঝতে পারে চন্দ্রা এবং চলে আসে ওর কাছে আর বলতে থাকে, তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু ম্যানেজ করে দিতে পারবো। প্রথমে তো চন্দ্রার কথাটা বিশ্বাসই করে না সে, কিন্তু চন্দ্রা ওদের আশ্বাস দেয়, আমি তোমাদের প্রয়োজনীয় টাকাগুলো তোমাদেরকে এনে দিব। তারপর একটা জায়গায় গিয়ে গাড়িটা থামাতে বলে চন্দ্রা। এখানে সেখানে যায়। আসলে কিছুদিন আগে এই লোকটা চন্দ্রার কাছে গিয়েছিল মজা নিতে। তখন সেখানে গিয়ে চন্দ্রা কি যেন বলতেই ওকে অনেকগুলো টাকা বের করে দেয় সেই লোকটা। হয়তোবা নিজের ইজ্জতের ভয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিলেন তিনি। এমনটা করতে করতে আরও অনেকগুলো জায়গাতে যায় এবং সমাজের বিভিন্ন ভালো ভালো লোকেরা আসতো চন্দ্রার কাছে। এজন্য ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে চন্দ্রার খুবই একটা বেগ পেতে হবে না। এই ব্যাপারটা দেখে দেবদাস সহ সবাই তো হতবাক। এমনকি চন্দ্রা তো একটা পুলিশ অফিসার থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। এরকম করতে করতে ওদের যেই পরিমাণ টাকার প্রয়োজন ছিল সেটা ম্যানেজ হয়ে যায়। তখন দেবদাস বলে, আমাদের আর টাকার প্রয়োজন নেই। কিন্তু চন্দ্রা জানায় আর একজন লোক বাকি আছে। প্রথমে তো দেবদাস সেখানে যেতে দিতে রাজি হচ্ছিল না, কারণ তাদের টাকা তো হয়ে গেছে। তবে চন্দ্রার জোরাজোরিতে সেখানে যেতে বাধ্য হয়। আসলে একটা ডাক্তারের কাছে এসেছিল চন্দ্রা। বাইরে অনেক রোগী দাঁড়িয়েছিল। চন্দ্রা সেখানে সরাসরি ঢুকে পড়ে। সেই লোকটা তো চন্দ্রাকে দেখে একদম হতবাক হয়ে যায়। ওখানে গিয়েই নিজের কাছে থাকা বন্দুকটা বের করে নেয় চন্দ্রা এবং সব কয়টা গুলি তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এই শব্দটা শুনে তো সেখানে থাকা সবাই শক খেয়ে যায় এবং চন্দ্রার কাছে দৌড়াতে থাকে দেবদাস। সে যখন রুমের মধ্যে এসে পৌঁছে তখন চন্দ্রা সেই গুলিটা বের করার চেষ্টা করেই যাচ্ছিল। ওকে যেন কোনোভাবেই থামাতে পারছিল না দেবদাস। কিসের এত রাগ এই লোকটার ওপর চন্দ্রার। তারপর এক পর্যায়ে ওকে থামাতে সক্ষম হয় দেবদাস এবং বাইরে নিয়ে চলে আসে। একটা জায়গায় গিয়ে থেমে দেবদাস ওকে জিজ্ঞাসা করে, এত তোমার কিসের রাগ ওই লোকটার ওপর, আর কেনই বা তুমি ওকে জানে মেরে ফেললে? তখন চন্দ্রা দেবদাসকে উল্টো জিজ্ঞাসা করে, তুমি তাহলে ওই রেড জোনের লোকটাকে কেন মেরেছিলে? দেবদাস তখন জানায়, তুমি সহ আরও অনেক মেয়েকে এই লোকটা এখানে বন্দি করে রেখেছিল এই জন্য। তখন চন্দ্রা বলতে থাকে, আমিও এই লোকটাকে মেরেছি, এর পেছনে একটা বড় কারণ আছে। আমি তোমাকে বলেছিলাম না যে আমি কোনোদিন মা হতে পারবো না, আর ক্রেডিটটা এই লোকটারই। সে যখন আমার অপারেশনটা করেছিল তারপরে হাসতে হাসতে আমাকে বলেছিল, তুই আর কোনোদিনও মা হতে পারবি না। এটা বলেই অনেক কান্না করতে থাকে চন্দ্রা। তখন দেবদাস অবশ্য তাকে কিছুটা সান্ত্বনা দেয়। এখানে ঘটে যাওয়া ব্যাপারগুলো পুলিশের কানে যেতে খুব একটা সময় লাগে না। পুলিশরা এতক্ষণে জেনে গিয়েছিল যে দেবদাসের সাথে একটা মেয়েও আছে এবং ওরা সবাই মিলে এই তাণ্ডবগুলো চালাচ্ছে। এরপর ওরা সেখান থেকে চলে আসে একটা বাড়িতে, কারণ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এখানে এসেই এক দম্পতির কাছে রিকোয়েস্ট করে সেখানে থাকার জন্য। কয়েকজন তাকে তো বন্দুক দেখিয়ে ভয়ও দেখায়। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল সেই দম্পতি। তারপর এখানে রাত্রি যাপন করে তারা। পরদিন সকালবেলাতে তারা যখন এখান থেকে বেরিয়ে যাবে তখন সবাইকে গাড়িতে উঠে গিয়েছিল, আর দেবদাস সেই লোকটাকে কিছু টাকা দিয়েছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে চলে আসে অনেকগুলো পুলিশের গাড়ি। সেই গাড়ি থেকে অনেকগুলো পুলিশ নেমে দেবদাসের দিকে বন্দুক তাক করে। আসলে এই লোকটা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে দেবদাসের কাছে সে এই কথাগুলো বলে দিয়েছিল। দেবদাসকে ধরে ফেলে ওরা, আর কোনো মতে এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায় ওরা সবাই।
দেবদাসকে বাঁচানোর কথা বলতে শুরু করে দেয় চন্দ্রা, কিন্তু ওরা সবাই বলে আমরা যদি এখান থেকে ওকে বাঁচাতে যাই তাহলে আমাদেরকেও সবাইকে ধরে ফেলবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে চন্দ্রা জানায় যদি তোমাদের দুজনের মধ্যকার কেউ ধরা পড়তো তাহলে কি দেবদাস এভাবে চুপচাপ বসে থাকতো? এই কথাটা শুনে ওদের মধ্যেকার ভুলটা ভেঙে যায় এবং দেবদাসকে ছাড়িয়ে আনতে চায়। তখন থানার মধ্যে গিয়ে ঢুকে পড়ে প্রথমে চন্দ্রা। 2 হাতে 2 বন্দুক নিয়ে পুলিশদেরকে মারতে শুরু করে। দেখতে দেখতেই অনেকগুলো পুলিশকেই মেরে ফেলেছিল চন্দ্রা। পুলিশকে মেরে চলে আসে ভেতরে, যেখানে দেবদাসকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করছিল ইন্সপেক্টর। আর বাইরে থেকে ওরা সবাই একে সাপোর্ট দিচ্ছিল। এই ইন্সপেক্টরটা আবার চন্দ্রাকে দেখে বলেছিল তুই তো একটা বাজারি মেয়ে। এই কথাটা আবার একদম মস্তিষ্কে গিয়ে লেগেছিল দেবদাসের। তারপর সেই ইন্সপেক্টরের বন্দুকটা নিয়ে ওকেই মেরে ফেলে এবং থানা থেকে পরে বেরিয়ে যায়। দেবদাসের কেসটা নিয়ে যে ইন্সপেক্টরটা ইনভেস্টিগেশন করছিল তার কাছে এই খবরটা যেতে খুব একটা সময় লাগে না। সে নিজে যেহেতু একটু দূরে ছিল এর জন্য দেবদাসের জন্য একটা টিম পাঠায় ওকে জানে মেলে ফেলার জন্য। ওদেরকে এই অর্ডার দিয়ে দেওয়া হয় যে দেবদাসকে যেখানেই দেখবে তাকে সেখানেই মেরে ফেলবে। এই সময়টাতে ওরা সবাই চলে এসেছিল একটা জঙ্গলের মধ্যে। এদিক দিয়ে ওরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল চন্দ্রা, আর ড্রাইভিং সিটে বসে সেই লোকটা ছিল যে আনিসুরের কথায় প্রথম থেকেই এদেরকে সাহায্য করছিল। কিন্তু এর আবার নজর ছিল চন্দ্রার দিকে। সে চন্দ্রাকে সবসময় ভোগ করতে চাইতো। কিছুক্ষণের মধ্যে এই জায়গার লোকেশন পেয়ে যায় পুলিশ এবং সেখানে আসার জন্য রওনা করে। শুরু হয়ে যায় ওদের মধ্যকার তুমুল গোলাগুলি। এই সুযোগে আবার সেখান থেকে ওই লোকটা চন্দ্রা সহ গাড়িটা নিয়ে যেতে থাকে। গোলাগুলির শব্দে ঘুমটা ভেঙে যায় চন্দ্রার। ওনাকে থামার অনেক চেষ্টা করে কিন্তু লাভ তেমন একটা হয় না। তারপর এক পর্যায়ে ঘাড়ের মধ্যে একটা চাকু ঢুকিয়ে দেয় চন্দ্রা। এরপর অবশ্য গাড়ি থেকে নেমে সেই লোকটা পালাতে থাকে। চন্দ্রা অনেকগুলো গুলি চালায় ওদেরকে লক্ষ্য করে, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। এতক্ষণে পুলিশ এবং দেবদাসের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। তার মধ্যেই মারা যায় দেবদাসের সাথে থাকা আরেকজন। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় ওদের এবং সেখানে থাকা সকল পুলিশ অফিসারদেরকেই জানে মেরে ফেলে। ওর এক সহযোগী মারা যাওয়াতে অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছিল দেবদাস এবং আরেকজন। তারা যেন কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। ততক্ষণে সেখানে চলে আসে চন্দ্রাও। এবার অবশ্য দেবদাস সেখানে থাকা আরেকজনকে বলে আমাদের মধ্যে থাকা দুজন তো মারা গেল, এখন আমি আর তুই জীবিত আছি। তুই যদি চাস তাহলে এখান থেকে তুই দূরে কোথাও চলে যা এবং স্বাভাবিক জীবনযাপন করতে শুরু কর। কিন্তু ওর এই কথা শুনে হতবাক হয়ে যায় এবং বলে আমি কোনোভাবে এই জায়গা থেকে যেতে চাই না। এমন সাধারণ চাকরি বাকরি আমার প্রয়োজন নেই। যা হারানোর সব কিছু তো হারিয়ে ফেলেছি। এর খুনের বদলা নেব, তারপরে আমি দম নেব। এদের মধ্যে একজন পুলিশ অফিসারকে অবশ্য ওরা জানে মারে না এবং তাকে দিয়ে ইন্সপেক্টরকে কল করে ভুল একটা লোকেশন দেয়। পুলিশরাও তো ওদের টিম নিয়ে তাড়াহুড়ো করে চলে আসে সেই জায়গাতে। এদিকে সিনেমার শুরুতে দেখা গিয়েছিল যে একটা মেকানিকের দোকানে মোটর সারাতে এসেছিল একটা লোক। তিনি তখন বলতে থাকেন তোমার ছেলে থাকার পরেও তুমি তার সাথে কথা কেন বলো না? আসলে আমিও এমনটাই করেছিলাম। একটা ঝামেলার কারণে আমার ছেলের সাথে আমি আর কোনো দিনই কথা বলতাম না, কিন্তু আমার ছেলে আজকে মারা গেছে। এখন চাইলেও আমি আর তার সাথে কোনোভাবেই কথা বলতে পারবো না। তো তুমি আমার মতো ভুলটা যেন করো না। এখানে জানা যায় পুলিশরা 7 লক্ষ টাকার জন্য যে লোকটাকে মেরেছিল সেটা আসলে ইনারই ছেলে। তারপর ইনি সহ ওনার ছেলের বউ গিয়েছিল দেবদাসের কাছে। তাকে বলার পর সে তার রিভেঞ্জটা নিয়েছিল। এই জন্য দেবদাস এই লোকটার কাছে অনেক ভালো একজন মানুষ। ততক্ষণ সেখানে চলে আসে দেবদাস এবং চন্দ্রা। ওকে দেখেই এগিয়ে যায় সেই লোকটা। তার নাতিও তার সাথেই ছিল। তখন দেবদাস এসে ওনার হাতে টাকার ব্যাগটা ধরিয়ে দেয়, যেটা দেওয়ার প্রমিস সে করেছিল। এরপর গিয়ে বাবার সাথে কথা বলে। তখন বাবাও সব রাগ ভুলে ছেলের সাথে কথা বলে। সেখান থেকে চলে যাওয়ার সময় দেবদাস জানায় আমি একটা কাজে যাচ্ছি, এখান থেকে যদি বেঁচে ফিরি তাহলে তোমার সাথে আমি কথা বলবো পরে। এদিকে দেখা যায় পুলিশরা তাদের দলবল নিয়ে একটা জায়গাতে এসে পৌঁছে। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল দেবদাসের বাকি থাকা একজন লোক। তখন সে ধামাকা মারে ওদের ওপরে এবং বাজে অবস্থা করে ফেলে। এরপর দেখতে দেখতেই শুরু হয়ে যায় ওদের মধ্যেকার গোলাগুলি। কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছায় দেবদাস এবং চন্দ্রা। ওরাও এই ফাইটে যোগ দেয়। চোখের পলকেই সেখানে থাকা সকল পুলিশদেরকেই মেরে ফেলে ওরা। একদম শেষে শুধু বেঁচে থাকে সেই ইন্সপেক্টর। তার সাথে সরাসরি ফাইট করতে শুরু করে দেয় দেবদাস। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর অবশ্য তাকে মেরে ফেলে দেবদাস। ওদের সাথে থাকা দুজনকে মারার রিভেঞ্জ নেওয়া হলো। এরপর এখান থেকে ওরা স্বাভাবিক জীবন গঠন করার জন্য দূরে কোথাও যেতে থাকে। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।